হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটিতে আজকে আপনাদের দেখাবো মহেরার জমিদার বাড়ি। মহেরার জমিদার বাড়িতে প্রবেশ ফি কত টাকা এবং ভিতরে কি কি আছে সেই বিষয় খুঁটিনাটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন টিকিট কাটার জন্য চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের সামনে দেখি এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। সে গায়ে হাত দিয়ে বলছে, বাবা আমাকে কিছু টাকা দাও। তো ওনার সাথে কাজ শেষ করে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালাম এবং বললাম আমাদের টিকিট লাগবে। তো প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। আমরা আসছি 6 জন। 6 জনের পার পিস 100 টাকা করে 600 টাকা দিয়ে আমরা টিকিটটা সংগ্রহ করলাম। তো টিকিটটা সংগ্রহ করে আমরা এখন ঢুকবো মহেরা জমিদারের বাড়ি। এই হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট। মহেরা জমিদার বাড়ি হলেও এখন আর জমিদার বাড়ি নেই। এখন এটা হয়ে গেছে পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের এই মহেরা জমিদার বাড়ি প্রধান ফটকে। আমরা প্রবেশ করতেছি মূল ফটক দিয়ে। এখানে সারি সারি গাছপালায় এবং পার্কের মতো করে রাখা হয়েছে। প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম। তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। নিভৃত পল্লীতে ছায়াঘেরা, পাখি ডাকা, নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের। আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ। তো এখন খালি পায়ে প্রবেশ করতেছি এই সুন্দর জমিদার ঘরটিতে, যেখানে মিউজিয়াম হিসাবে এখন এটা ব্যবহৃত হয়। এখানে জমিদারদের বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। জমিদার ঘরটিতে প্রবেশ করে হাতের ডান পাশে পেয়ে গেলাম একটি দোলনা, যেখানে সুন্দর করে লেখা আছে এখানে বসা নিষেধ। এই দোলনার কারুকাজ দেখে মনে হচ্ছে যে কি নিখুঁতভাবে কারুকাজ করা হয়েছে। দোলনাটি দেখতে বেশ বড়সড়, কিন্তু এখানে শুধু রাখা হয়েছে এটা প্রদর্শনের জন্য। দোলনা কারিগর যেন তার মনের মাধুরী মিশিয়ে এই দোলনাটি তৈরি করেছে। তার পাশে পেয়ে গেলাম 2 জন সিপাহী। জমিদার আমলের এই সিপাহীদেরকে এখানে রাখা হয়েছে শুধু প্রদর্শনের জন্য। এখানে এসে বিভিন্ন পর্যটক এসে ছবি তুলে তাদের সামনে দাঁড়িয়ে। একসময় এই জমিদার বাড়িগুলা এই সিপাহীগুলাই দেখাশোনা করত। তো আমিও দেখে ছবি ওঠার জন্য সামনে এগিয়ে গেলাম, বললাম আমাকে একটা ছবি তুলে দেন। তো ছবি তোলা শেষ হয়ে গেলে আমি চলে আসলাম, কারণ আমার পিছনে অনেকজন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ছবি ওঠানোর জন্য। তাদেরকে সুযোগ করে দিয়ে আমি চলে আসলাম অন্যদিকে।
এবার আপনাদের এই মিউজিয়ামের বারান্দার চারপাশটা ঘুরিয়ে দেখাই আপনাদের। এই মিউজিয়াম ঘরটির মাঝ বরাবর রাখা হয়েছে ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন বন্দুক, অস্ত্রর মিউজিয়াম। সেখানে সাজিয়ে রাখা হয়েছে জমিদারদের বিভিন্ন ব্যবহৃত বন্দুক, যা তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এত বছর আগে কিভাবে তারা এইরকম প্রযুক্তিশীল যন্ত্রপাতি ব্যবহার করত। একটা জিনিস দেখে ভালোই লাগতেছিল যে কোনোদিন এরকম অস্ত্র সামনাসামনি দেখিনি, আজকে সুযোগ হয়েছে সামনাসামনি দেখার। তো দু চোখ ভরে দেখে নিলাম এই বিভিন্ন ধরনের সারি সারি অস্ত্র, যা ব্রিটিশরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করত। অস্ত্রঘরটা ঘুরে পাশে পেয়ে গেলাম জমিদারদের ব্যবহৃত হাঁড়ি পাতিল, যা তারা নিত্যদিনের খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করত। মাঝখানে যে বড় পাতিলটা দেখতে পারতেছেন, এই পাতিলটাই তারা রান্না করত। এখানে রাখা আছে বাটি। এটা কাঁসার বাটি না পিতলের বাটি সেটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, তবে ধারণা করা যায় এই বাটিগুলো পিতলের তৈরি। পাশেই পেয়ে গেলাম জমিদারদের ব্যবহৃত হুক্কা। এই হুক্কাটা দেখতে খুব সুন্দরই লাগতেছিল, যেন নিখুঁত কারুকার্যে ভরা এই হুক্কা। সারি সারি হাঁড়ি পাতিল হুক্কা দেখে দেখে মন ভরে গেল। এটি হচ্ছে পেতলের কলস, যে কলসে রানীগণ তাদের দাসী দ্বারা পানি এনে পান করত। তার পাশেই দেখতে পারতেছেন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন রকম সামগ্রী। এখানে রাখা আছে জমিদারদের পানের পাত্র, ব্যবহৃত শাপলা ফুল, জমিদারদের ব্যবহৃত সিঁদুর কৌটা। তার নিচে রাখা আছে জমিদারদের ব্যবহৃত পিকদানি, যেখানে তারা পান খেয়ে পিক ফেলত। তার পাশেই রাখা আছে জমিদারদের ব্যবহৃত ঘটি, যা দ্বারা তারা বাহিরে কাজ করত। তার পাশেই রাখা আছে জমিদারদের ব্যবহৃত পানদানি। এই পানদানিতে তারা পান রেখে পান খেত। জমিদারদের ব্যবহৃত পয়সা 21টি রাখা আছে এই জাদুঘরে। জমিদারদের ব্যবহৃত সিঁদুরের কৌটাও এই জাদুঘরে গচ্ছিত রাখা আছে। তার পাশে রাখা আছে জমিদারদের ব্যবহৃত পানের সর্তা। সব শেষে নিচে রাখা আছে জমিদারদের ব্যবহৃত কাঠের তৈরি একটি বাক্স, যে বাক্সে তাদের সোনাদানা গয়না লুকিয়ে রাখত। স্বাধীনতা যুদ্ধে পুলিশের ভূমিকা একটি সাইনবোর্ডও লেখা আছে এখানে। এই মিউজিয়ামের দুই পাশে দুইজন করে মোট 4 জন সিপাহী রাখা আছে। মিউজিয়াম ঘরটি ঘুরে দেখে
এবার চলে যাব অন্যত্র। এখানে বিভিন্ন পর্যটকদের বিভিন্ন রকম আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রকার দোকান রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে সুন্দর সুন্দর খেলনাপাতি বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়ে থাকে। গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখর সৌম্য শান্ত কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম ভ্রমণানুভূতি। চারিদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ, এক কথায় যেন ধরায় স্বর্গাধাম। ধারণা পাওয়া যায় স্পেনের কর্ডোবা নগরীর আদলে ভবনসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল। কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে ওঠে কালের সাক্ষী এ দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি রয়েছে এক কলঙ্কিত স্মৃতি। 1971 সালে 14 মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ 5 জনকে গ্রামবাসী সহ চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুড়ঙ্গ গেট। এছাড়া মূল ভবনের পিছনের দিকে পাঁচরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের গড়, কাছারি গড়, গোমস্তানদের গড়, দিঘি সহ আরও 3টি লজ, যেখানে একটি ফোয়ারা আছে, সেটা 1890 সালে নির্মাণ করা হয়েছে। এই মুহূর্তে এখন আমি আছি রানী পুকুরে। রানী পুকুরে রানীও নেই, কোনো মাছও নেই, কোনো পানিও নেই, শুধু রয়েছে তাদের স্থাপনাগুলো। পানি শূন্য থাকায় পুকুরের মাঝখানে সবুজ গাছ জন্মেছে। এখন যেন পুকুরকে মনে হচ্ছে খেলার মাঠ। রানী পুকুর থেকে এখন উপরে উঠে যাচ্ছি। জানিয়ে রাখি, এই জমিদার বাড়িতে 3টি ব্রিটিশ আমলের স্থাপিত জমিদার ঘর রয়েছে। তার মধ্যে হচ্ছে মহারাজ লজ, কালীচরণ লজ এবং চৌধুরী লজ। রানী পুকুরের পশ্চিম পাশে রয়েছে শিশু বাচ্চাদের জন্য বিনোদনের একটু শিশু পার্ক। শিশু পার্কে প্রবেশ করতেই পেয়ে গেলাম একটি চলন্ত ট্রেন, যেখানে কোনো ড্রাইভার নেই। সামনে একটি বানর বসে আছে ড্রাইভারের সিটে। অটোমেটিকভাবে চলতেছে এই ট্রেনটি, সাথে আছে অনেক পর্যটক যাত্রী। শিশু পার্কের পার ঘেঁষেই রয়েছে পাঁচরা পুকুর। পুকুরের মাঝখানে পর্যটকদের জন্য সুন্দর করে তৈরি করা হয়েছে একটি পিলার, যেখানে পর্যটকরা পুকুরের মাঝখানে গিয়ে পুকুরকে ভালোভাবে প্রদর্শন করতে পারে। এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভাড়ায় চালিত অটো রিক্সা, যেখানে চড়ে আপনি আপনার মনের মতো জায়গায় ঘুরতে পারবেন কোনো প্রকার পরিশ্রম ছাড়া। চারিদিকে সুন্দর সমারোহ দেখে মনে হচ্ছে এক নতুন স্বর্গে এসে প্রবেশ করলাম।
তবে শিশু পার্কের প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই এখানকার ফি দিয়ে প্রবেশ করতে হবে। শিশু পার্কের পাশেই সারি সারি সাজানো হয়েছে পানের পসরা। এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। পর্যটকদের একটু আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে স্বল্প পরিসরে চিড়িয়াখানা, যেখানে শুধু কয়েকটা হরিণ রাখা আছে। এক ছোট্ট বাচ্চা এক হরিণের বাচ্চাকে সুন্দর করে ধরে নিজে খাওয়াচ্ছে, দেখে মনে হচ্ছে যে নিজেই হরিণ পালন করতেছে। এই দৃশ্যটা দেখে অনেক সুন্দর লাগছিল। একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, যেখানে চিড়িয়াখানার মধ্যে শুধু একটি বানর রাখা আছে। একটি বানর কিভাবে এখানে থাকে সেটা আমার বোধগম্য নয়। তবে বানরটি একটি হলেও বানরটি বিনোদনের জন্য কিন্তু কোনো কমতি রাখেনি। একটাই নোক নাই। পাগলা খেয়ে গেছে রে। হ্যালো আয়ো আসো 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 আসো। গুড 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 গুড। এখন আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, এই ভবনটি হচ্ছে মহারাজ লজ। মহারাজ লজের ভবনের পিছনের অংশ হচ্ছে এটি। এই অংশে গরমে অনেকে ঠান্ডা আইসক্রিম খাচ্ছে বসে। এই মহারাজ জমিদার বাড়িতে এই ভবনটিতে অসংখ্য ছবির শুটিং হয়েছে। এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। তো সিঁড়িটি বন্ধ করে রাখা আছে সিঁড়িটির নিরাপত্তার খাতিরে। শুধুমাত্র যারা ছবি শুটিং করে তাদেরকে পারমিশন সহ এই সিঁড়িতে ওঠার অনুমোদন দেওয়া হয়। এটি হচ্ছে ভবনের সামনের অংশ।
বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজের ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ি, বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান, পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসাবে ব্যবহৃত হয়। এই ভবনের কিছু ইতিহাস আপনাদের জানিয়ে রাখি। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। আসুন জেনে নেই এই মহেরা বাড়ির অবস্থান। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। মহেরা জমিদার বাড়ির অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটাই আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজি স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপনা শৈলীর জন্য বিকেল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটি ঝর্ণা, যা দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্বও আমাদের। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান আছে। দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে চলে আসলাম। আজকের এই ভিডিওটি আপনাদের একটু আনন্দ দিতে পারলে আমার ভিডিও করা সার্থকতা। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে যেতেই মনে চায় না, তবুও যেতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।